ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, তোমরা মামদো, মেছো আর ব্রহ্মদৈত্যকে চেনো? চেনো না? তাহলে তো শুনতেই হবে আজকের গল্পটা। অবশ্য তারও আগে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। করে নিয়েছো? তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটা খুব একটা পুরনো নয়, এই 7-8 বছর আগের ঘটনা হবে। তখন আমরা মা থেকে ঠাকুমা হয়েছি। তবে তখন আদিত্য বিক্রম এবং কাঞ্চনমালা বেশ ছোট। রাজবাড়িতে আস্তে আস্তে বেড়ে উঠছে তাদের বাবা মায়ের আদরে। আমাদের খোকারা তখন রাজপুত্র আর আমরা মহারানী। তেনারা গিয়েছেন আনন্দপুরে এক রাজার আমন্ত্রণে। আমরা খোকাদের হাতে রাজ্য শাসনের বেশিরভাগ দায়িত্ব দিয়ে নাতি নাতনিদের সাথে কিছুটা অবসর সময় যাপন করছি। সবই ঠিক চলছিল, কিন্তু একদিন একটা সমস্যা দেখা দিল। আমার খোকা এক রাতে শোয়ার আগে আমার ঘরে এলো। তার চোখে মুখে চিন্তার রেখা স্পষ্ট। আমি তাকে ওই অবস্থায় দেখে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি রে, অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? খোকা আমার পায়ের কাছে এসে শুয়ে বলল, না মা, আমার কিছু হয়নি। তবে কি? আমি আবার জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তুমি তো জানো আমাদের হাটের বেশিরভাগ মাছ সরলপটি গা থেকে আসে। এতদিন তাই এসেছে, কিন্তু বেশ কিছুদিন হলো সে গা থেকে আর মাছ আসছে না। এদিকে আর কোনো গায়ে তো তেমন মাছের আড়ত নেই, সেই সব গায়ে তেমন মাছ চাষও হয় না। তাই শুন্ডিতে এখন মাছের আকাল। এতে যা হওয়ার তাই হচ্ছে। পুষ্টির অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সে কি রে, মাছ পাঠাচ্ছে না কেন তারা? কি হয়েছেটা কি? জিজ্ঞেস করিসনি তাদের কিছু? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। খোকা বলল, করেছে কতবার, কিন্তু তারা খালি ভয় পাচ্ছে আর বলছে শুধু রানীমার সঙ্গেই কথা বলবে তারা। এখন তুমি এই সমস্যার সমাধান করতে পারো। আমি বললাম, তোর মাসিকে একখানা চিঠি লিখে জানাতো হাল্লাতেও একই সমস্যা দেখা দিয়েছে কিনা, তাহলে দুইজনে একসঙ্গে সরলপুটি গায়ে যাব। খোকা হেসে বলল, জানি তো তোমরা দুই বোন একে অপরকে ছাড়া কোথাও যাবে না। তাই তো মাসিকে আমি সকালেই চিঠি লিখে দিয়েছিলাম। এই মাত্র দূত এসে সেই চিঠির উত্তর দিয়ে গেল। হাল্লাতেও একই সমস্যা দেখা দিয়েছে, তাই মাসি আসছে শুন্ডিতে কাল সকালেই। ভাই অবশ্য আসছে না, রাজ্যের অনেক কাজ আছে, তাই সে আসতে পারবে না, কিন্তু মাসি আসবে। শোনা ছেলে আমার, এটা তুই খুব ভালো একটা কাজ করেছিস। যা গিয়ে শুয়ে পড়। এখন আমি আর তোর মাসি এখান থেকে পুরো ব্যাপারটা সামলে নেব। আমার কথা শুনে খোকা হেসে আমাকে শুভরাত্রি জানিয়ে চলে গেল। পরের দিন পৌঁছালাম সরলপুটি গায়ে। সেখানকার মানুষটা আমাদের দেখতে পেয়ে পায়ে এসে পড়ল। বলল, মহারানী, আমাদের এই বিপদ থেকে বাঁচান, না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমাদের রোজগার যে পুরো বন্ধ হতে বসেছে। মুক্তা বলল, আরে ধীরে ধীরে শান্ত হও, তারপর আস্তে আস্তে বলো কি হয়েছে। আর আমাদের বাজারে তোমরা মাছ পাঠাচ্ছ না কেন? তোমাদের কি আরো বেশি দাম লাগবে? তাহলে সেইটা বলো, আমরা আলোচনা করি। মুক্তার কথা শুনে এক বুড়ো জেলে বলে উঠল, আরে না না মহারানী, দামের ব্যাপার নয়, আপনাদের কাছ থেকে তো আমরা ভালোই দাম পাই। এসব নষ্টের গোড়া আমার পুতিটা। আমি বললাম, কি ব্যাপার, একটু খুলে বলো তো, তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। রফিক মিয়া এবার বলে উঠল, আগে মোহন বাবা ঠিকই বলেছে মহারানী, তেনার পুতিই যত নষ্টের গোড়া। আমি বললাম, আরে বাবা, কি হয়েছে সেটাই তো বলছো না তোমরা, না বললে আমি বুঝবো কি করে? এইবার মোহন বাবা বলল, তবে শুনুন মহারানী, অনেক কাল, মানে 300 বছর আগে, মানে আমার বাপ ঠাকুরদারও আগে, এই গ্রামে মেছভূতের খুব উৎপাত ছিল। মেছভূতের জ্বালায় নদীতে একটাও মাছ থাকতো না। বাড়িতে মাছ যদিও বা কচিত কদাচিৎ রান্না হতো, মেছভূত এসে তা চুরি করে নিয়ে যেত। এই মতো অবস্থায় এক ব্রাহ্মণ আসে গ্রামে। সে খুব শাস্ত্র পড়েছিল, অনেক পুজো আচ্চাও জানতো। গ্রামবাসীরা এসে তার পায়ে পড়ল, বলল মেছভূতের থেকে তাদের উদ্ধার করে দিতে হবে। তারপর তিনি কি করলেন? মুক্তামালা বলল। মোহন বাবা বললেন,
হ্যাঁ মহারানী, তিনি বিশাল যজ্ঞ করে সেই মেছো ভূতকে একটা বোতলের মধ্যে আটকে রাখেন, আর সেই বোতল নদীর ধারে একটা বড় বট গাছের নিচে। তা এতদিন সেই বোতল সেইখানেই ছিল, আর আমরা শুন্ডি, হাল্লা ও আরো অনেক রাজ্যের সবচেয়ে বড় মাছের যোগানদার ছিলাম। কিন্তু সেই দিন আমার পুতিটা বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সব গন্ডগোল করে দিল। মুক্তা বলল, কেন, কি করলো? রফিক মিয়া বলল, আরে বলেন কেন মহারানী, ওই বট গাছের নিচে এখন ইঁদুর বাসা বেঁধেছে, তারাই মাটি তুলেছে। আর মোহন বাবার পুতি বন্ধুদের সাথে খেলতে গিয়ে দেখতে পায় সেই বোতল, আর খেলার চলে খুলে দেয় সেই ছিপি। যা, আমি আর মুক্তা একসাথে বলে উঠলাম। মোহন বাবা বলল, তাহলে আর বলেন কেন মহারানী, এখন আবার সেই আগের দিন ফিরে এসেছে, নদীতে মাছ মোটেও থাকে না, বাড়ির কথা তো ছেড়েই দিন। আমি বললাম, তাই সমস্যার কি কোনো সমাধান নেই? রফিক মিয়া বলল, আগে মহারানী, সেই ব্রাহ্মণ যেই মেছোভূতকে বন্দি করেছিল তাকে যদি আনা যায় তাহলে সমস্যা মেটে। আমি বললাম, পাগল হলে নাকি? 300 বছর আগে যে ব্রাহ্মণ ছিল সে তো এখন মরে ভূত হয়ে গিয়েছে, আগে ব্রহ্মদৈত্যী। মোহন বাবা হঠাৎ বলে উঠল। আমি চমকে উঠে বললাম, মোহন বাবা বললেন, আগে মহারানী মণিমালা, সেই ব্রাহ্মণ এখন ব্রহ্মদৈত্যী, থাকে জঙ্গলের ভিতরে এক বেল গাছে, কিন্তু ব্রহ্মদৈত্যী হয়ে তার বেশ দেমাক হয়েছে। সব ভূতেরা তার পুজো করে কিনা, সে নিজেকে মহান ভাবে, মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে তো কোনো সাহায্য করেই না, উল্টে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, আর সাহায্য চাইতে গেলে তার দেমাকের সামনে দাঁড়ানো দায়। সমস্যা গভীর। যাই হোক, সেই রাতে আমি আর মুক্তামেলা গেলাম জঙ্গলের ভিতরে। অনেক খুঁজে পেলাম সেই বেল গাছ। দেখলাম সত্যি ব্রহ্মদৈত্য মহাশয়ের ব্যাপারই আলাদা। পেতনি, শাকচুন্নি, গেছোভূত সবাই এসে একবার করে তাকে প্রণাম করে যাচ্ছে, আর সাথে একটা করে উপঢৌকন গাছের তলায় রেখে যাচ্ছে। মামলা বেচারার সামর্থ্য কম, তাই খিদমত খাটছে। উপঢৌকন গাছের নিচ থেকে উপরে নিয়ে আসছে, ব্রহ্মদৈত্যের গা হাত পা টিপে দিচ্ছে, আর স্তোত বাক্য শুনিয়ে তাকে খুশি রাখছে। আমরা অনেকক্ষণ সব দেখলাম, তারপর ভারী হালকা চালে গাছের নিচে গিয়ে জোরে জোরে কথা বলতে লাগলাম। আমি বললাম, একটা সময় ছিল বুঝলি মুক্তা, ব্রহ্মদৈত্যের সম্মানই আলাদা ছিল। শুধু ভূত মানুষ নয়, রাজা রাজরাও পর্যন্ত ছুটে ছুটে আসতো। মুক্তা বলল, যা বলেছ দিদি, তবে এখন সেই সব দিন অতীত, ব্রহ্মদৈত্যের সেতেই যাননি, বরং মেছো ভূতেরা এখন অনেক তেজি, রাজা রাজরা তো এখন তার খোঁজেই আসে। ব্রহ্মদৈত্যকে এখন কেউ ভয় পায় নাকি? মেছো তো নই। কে রে, কে আমায় ভয় পায় না? এইবার গাছের উপর থেকে ব্রহ্মদৈত্য চেঁচিয়ে উঠে বলল। আমি আর মুক্তা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। ওষুধে কাজ দিয়েছে। তাকিয়ে দেখি ব্রহ্মদৈত্যী রাগে আমাদের দিকে তাকিয়ে পা দোলাচ্ছে, আর পিছন থেকে ভীতু মামদু উকি মারছে। আমি বললাম, তুমি কে? অমন বাজখায় গলায় চেঁচাচ্ছ কেন? ব্রহ্মদৈত্য বলল, আমি ব্রহ্মদৈত্যী। মুক্তা বলল, তাতে আমার কি? ব্রহ্মদৈত্য বলল, আমায় ভয় পাও না? আমি বললাম, আমি তোমার যেমন মোটা লাউয়ের মতন পেট, কুলোর মতন কান, রসগোল্লার মতন মাথা, তা দেখে ভয় আসবে কেন? ভয় মানে যদি তেমন তেমন ভয়ের কথা বলো তো তা পাই মেছো ভূতকে। ব্রহ্মদৈত্য মুখ বেঁকিয়ে বলল, ও তো ভূতের নামে কলঙ্ক, খালি মাছ চুরি করে। যদি মামদন মতো মাছ চুরির সঙ্গে লোকেদের একটু জ্বালাতো তাহলে তো তাও বুঝতাম। মুক্তা বলল, কে বললো জ্বালাচ্ছে না? যাও না সরলপুটির গায়ের ভেতরে গিয়ে দেখো, মেছো ভূতের জ্বালায় শুন্ডি ও হাল্লা থেকে আমরাই তো চলে এলাম। শুনেছি নারায়ণগড়, অচিনপুর আর সব জায়গা থেকে রাজা, মন্ত্রী, উজির সব আসলো বলে। মেছো ভূতের ব্যাপারই আলাদা। কিন্তু জানিস তো মুক্তা, আমি শুনেছি সব রাজ্যের রাজারা ঠিক করেছে যে নাকি মেছো ভূতকে পরাস্ত করবে তার এক 10 হাত বড় মূর্তি এই গায়ের ঠিক মাঝখানে রাখা হবে। আমি কথাটা বলে উপরে তাকালাম। টোপ কাজ দিয়েছে,
ব্রহ্মদৈত্যের মুখ চকচক করছে। সে বলল, সত্যি বলছো? আমি বললাম, মিথ্যা কথা বললে আমার জিভ খসে যাবে। ব্রহ্মদৈত্য বলল, আরে মেছো ভূতকে ধরা কোনো ব্যাপার নাকি? এমন এক মন্ত্র যাই না আমি, মেছো ভূত কি তার বাপও বন্দি হবে। মুক্তাবনা বলল, তাই নাকি? তাহলে দেখাও তোমার কেরামতি। ব্রহ্মদৈত্য বলল, বেশ, চলো। আমরা এলাম নদীর ধারে। সারা সকাল ঘুমিয়ে মেছো ভূত তখন সবে উঠেছে। সে একটা বিশাল আড়মোড়া ভেঙে বলল, যাই রাতের জল খাবারটা খেয়ে নি, একটু পেট ভরে কিছুটা খেয়ে মানুষকে জ্বালিয়ে আবার নয় বাকিটা মধ্যরাত্রে খাবো। আমি মেছো ভূতের দিকে দেখিয়ে বললাম, ওই যে, ওই হলো সেই, যাকে ধরলে তোমার 10 হাত লম্বা মূর্তি থাকবে এই গায়ের মাঝখানে। ব্রহ্মদৈত্য বলল, ফু, এই পুচকে মেছো ভূতকে পরাস্ত করতে হবে? একে তো আমি আগেও ধরেছিলাম। আমি ওকে ধরলে তোমরা তোমাদের কথা রাখবে তো? মুক্তামালা বলল, অবশ্যই। ব্রহ্মদৈত্য এবার মামদোকে বলল, মামদো, যা তো মেছো ভূতের সব মাছ চুরি করে নিয়ে আয়। মামদো বলে চলে গেল। উমা, দেখি কি 2 মিনিটের মধ্যে নদীর সব মাছ নিয়ে চলে এসেছে ব্রহ্মদৈত্যের কাছে। ব্রহ্মদৈত্য এইবার গিয়ে বসলো নদীর ধারের একটা বেল গাছে। মামদো বেল গাছের নিচে মাছ রেখে ব্রহ্মদৈত্যর গা টিপতে লাগলো। মেছো ভূত তো এদিকে মাছ না পেয়ে পাগল পাগল অবস্থা। সে খালি বলে, খিদে পায়, খিদে পায়, মাছ তুই গেলি কোথায়? খালি এই কথা বলে আর কোকিয়ে কোকিয়ে ওঠে। শেষে মাছ শুকতে শুকতে সে এলো ব্রহ্মদৈত্যের কাছে। কিন্তু সে যেই মাছ খেতে যাবে অমনি মামদো সেই মাছ উঠিয়ে নেয়। মামদো যে চোর ছিল মরার আগে, হাত সাফাই তার কাছে কোনো ব্যাপারই না। মেছো ভূত খালি বলে, দে দে আমার মাছ দে, খিদে পায় যে। ব্রহ্মদৈত্য বেশ কিছুক্ষণ গাছের ডালে বসে রগত দেখে। তারপর হঠাৎ কি একটা মন্ত্র পড়তে থাকে, আর যেই সেই মন্ত্র পড়া শুরু করে অমনি মেছো ভূত খুব জোরে জোরে চেঁচাতে লাগে, গেল গেল গেল, শরীর আমার জ্বলে গেল, না না না, আমার তো শরীর গেল না, আমার তো শরীরই নেই, মেছো ভূত আবার জ্বলে গেল রে, বাঁচা রে বাঁচা, আমারে বাঁচা। বলতে বলতে মেছো ভূত ছোট হতে হতে একটা বিন্দুর মতন হয়ে গেল। আর ব্রহ্মদৈত্য টুক করে তাকে একটা বোতলে ভরে নিল। তারপর একটা মন্ত্রপুত কচুরিপানা দিয়ে বোতলটাকে বেঁধে ঢুকিয়ে দিল কাছের কোটরে। তারপর মামদোকে বলল, যা মাছগুলোকে জলে ছেড়ে দিয়ে আয়। মামদো সঙ্গে সঙ্গে হুকুম তামিল করলো। ব্রহ্মদৈত্য তারপর আমাদের বলল, আমি আমার কথা রাখলাম, কিন্তু তোমরা যদি তোমাদের কথার খেলাপ করো বেল মেরে মেরে তোমাদের মাথা ফাটিয়ে দেবো। এই বলে সে মামদোকে নিয়ে সেখান থেকে চলে গেল। সকালবেলা মেছো ভূতের বন্দি হওয়ার কথা শুনে গ্রামবাসীরা খুশিতে নেচে উঠল। সব জেলেরা বেরিয়ে পড়ল মাছ ধরতে। আমরাও আমাদের কথা রাখলাম। ব্রহ্মদৈত্যর 10 হাত লম্বা মূর্তি বসালাম গ্রামের মাঝে, আর পাশে ছোট্ট একটা মামদোর মূর্তি। ভুলি কি করে, সেও আমাদের সাহায্য করেছিল। ব্রহ্মদৈত্যর অবশ্য এতে কোনো রাগ হয়নি, বরং সে খুশিই হয়েছিল। তারপর আর কোনো দিন সরলপুটি গ্রামে আর কোনো সমস্যা হয়নি। গ্রামবাসীরা এখনো ব্রহ্মদৈত্য ও মামদোকে পুজো করে তাদের বাঁচানোর জন্য। এত সম্মান পেয়ে দুজনেই বেশ খুশি। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর পারলে একটু লাইক আর কমেন্ট করো ভিডিওটাতে। আজ তবে আসি, টাটা।